আসসালামু আলাইকুম। আজ আমরা প্রোনাউন সম্পর্কে বিস্তারিত শিখব, অর্থাৎ 100% শিখব। প্রোনাউনের ইউজেস আমরা পরীক্ষাতে পেয়ে থাকি, এমন কোশ্চেন সলভ করব। কোনো টপিকের রুল শেখাটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই রুলগুলিকে আপনি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারছেন কি। তাই আমরা এই টপিকে 120টি প্র্যাকটিস করব। একদম 15টি রুল থাকবে। এই 15টি রুল আবার কিভাবে সেন্টেন্সে অ্যাপ্লাই করতে হয় আমরা সেটি দেখব। এবং আপনারা দেখবেন এখানে আমি বেশ কয়েকটি এক্সাম্পল দিব প্রত্যেকটি রুলে। দেওয়ার পর আমাদের যে হোম প্র্যাকটিস আমি 120টি দিব, সেই 120টি হোম প্র্যাকটিসের মধ্যে কত নাম্বার প্র্যাকটিস রুল 1 এর মধ্যে পড়লো, কোন কোন প্র্যাকটিস রুল 2 এর মধ্যে পড়লো, এটি আমি আইডেন্টিফাই করে দিয়েছি। যে দেখুন, এখানে আমি আপনাদেরকে 120টি প্র্যাকটিস দিয়ে দিয়েছি উইথ আনসার। তো আমরা বিভিন্ন রুলের মধ্যে এই প্র্যাকটিসগুলো আমাদের চলে আসবে। অনেকগুলি আলোচনা করব এবং কোনটি কোন রুলের মধ্যে পড়েছে বা পড়বে সেটিও আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব, যেন প্রোনাউন সম্পর্কে ভবিষ্যতে আর কখনো আপনাদের কোনো মিস্টেক না হয়। আমি একটি কথা স্পষ্ট করে বলে রাখতে চাই যে আপনাকে 20 বা 22টি টপিক সম্পর্কে 100% শিখতে হবে। পরীক্ষাতে কখনো একটি টপিক থেকে একটি বা দুটির বেশি কোশ্চেন আসবে না। ধরুন প্রোনাউন থেকে একটি বা দুটি কোশ্চেন আসবে, আপনাকে এই একটি দুটি পারতে হবে। এভাবে আপনি 20টি টপিক থেকে 20টি কোশ্চেন আপনাকে পারতে হবে। তাই কোনো টপিক আমরা 50% শিখবো না, 60% শিখবো না, 100% শিখবো। আশা করি আপনারা সাথে থাকবেন এবং প্রোনাউন সম্পর্কে, প্রোনাউনের যত ধরনের ইউজেস আছে পরীক্ষাতে, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষাতে যত টাইপের কোশ্চেন হয় সব কোশ্চেন আমরা সলভ করব। তো এখানে প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটি ব্যবহার করা হয় সেটি প্রোনাউন, এটি আপনারা সবাই জানেন। তো এখানে একটি শখ দেখতে পাচ্ছেন, এটি ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা এই 15টি রুল শেখার আগে এটি একদম আপনাদেরকে আয়ত্ত করতে হবে। সেটি হচ্ছে এভাবে: সাবজেক্ট প্রোনাউন এগুলি, এটি হচ্ছে অবজেক্ট প্রোনাউন, এটি পসেসিভ অ্যাডজেক্টিভ, এটি পসেসিভ প্রোনাউন। তো আমরা এভাবে পড়ে ফেলবো: আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউ, ইওর, ইয়োর্স, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইট, ইট, ইটস, ইটস। টম মানে কোনো ব্যক্তি, সাবজেক্টেও যা অবজেক্টেও তাই। এটা রুল শিখলে আপনি বুঝতে পারবেন। টম, টম, টমস, টমস, অন, অন, অনস, অনস, হু, হুম, হুজ, হুজ। এটি একেবারে আপনার ঠোঁটের আগাতে থাকবে। তাহলে আপনি প্রত্যেকটি রুল খুব ভালোভাবে শিখতে পারবেন এবং এগুলি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে আসবো রুল নাম্বার 1-এ। এখানে বলা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে, এক কথায় ভার্বের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন। অর্থাৎ একটি সেন্টেন্সে যে ভার্ব থাকবে তার সাবজেক্ট হিসেবে যদি কোনো প্রোনাউন বসে, একটি প্রোনাউন বসতে পারে, দুটি বসতে পারে, তিনটি বসতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই যে সাবজেক্ট প্রোনাউনের যে আমরা রোটি দেখতে পাচ্ছি, কলামটি দেখতে পাচ্ছি, এই কলামের যে সাবজেক্ট প্রোনাউন আছে সেগুলি আমরা ইউজ করব। যদি অবজেক্ট প্রোনাউন হিসাবে কোনো প্রোনাউন ইউজ করতে চাই, একটি, দুটি, তিনটি, তাহলে আমরা অবজেক্ট প্রোনাউন ইউজ করব। রুল নাম্বার 1-এর বক্তব্য হলো এই। এখন আসি, আমরা প্র্যাকটিস দেখি। হি and they followed me and her। এখানে দেখুন, এই followed এটি হচ্ছে আমাদের ভার্ব। এই ভার্বের সাবজেক্ট হিসেবে দুটি প্রোনাউন আসবে, হি এবং দে, এটি আমাদের সাবজেক্ট প্রোনাউন হয়েছে, এবং মি অ্যান্ড হার অবজেক্ট প্রোনাউন হয়েছে। শখটি ভালোভাবে পড়বেন। আই, মি, মাই, মাইন, এই যে মি অবজেক্ট প্রোনাউন, হার, শি, হার, হার, হার্স, এটি আমাদের অবজেক্ট প্রোনাউন। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন। আই স হার, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন। এখানে দেখুন বলা হচ্ছে কোনটি সঠিক। এখানে 1 নম্বর বলা হচ্ছে হাবিব এন্ড মাইসেলফ স্টেইড হোম। আমরা সরাসরি আনসারে আসি। দেখুন, স্টেইড হচ্ছে আমাদের ভার্ব। এই ভার্বের সাবজেক্ট হিসাবে একটি নাউন এসছে, এই নাউন এবং একটি প্রোনাউন আসবে। তো একটি প্রোনাউন আনতে গেলে আমরা জানি ভার্বের সাবজেক্ট হিসাবে আমরা সাবজেক্ট প্রোনাউন ইউজ করব, তাই আমরা আই ব্যবহার করেছি। আর টমের কথা আমি উপরে লিখেছি যে টম, টম, টমস, টমস, অর্থাৎ একজন ব্যক্তি সাবজেক্টেও যা থাকে অবজেক্টেও তাই থাকে। অর্থাৎ হাবিব ইজ এ গুড বয়, আই লাইক হাবিব। ভার্বের সাবজেক্ট হিসেবেও নাম যা হবে অবজেক্ট হিসেবেও তাই হবে। সুতরাং এখানে আমাদের হাবিব নিয়ে কোনো সমস্যা নাই,
এখানে আমাকে খেয়াল করতে হবে সাবজেক্ট হিসাবে যেন একটি সাবজেক্ট প্রোনাউন বসে। ওকে, এরপর দেখুন বলা হচ্ছে দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। হ্যাড হচ্ছে এখানে আমার ভার্ব, তো ভার্বের সাবজেক্ট হিসেবে আমার সাবজেক্ট প্রোনাউন লাগবে। জয় সাবজেক্টেও যা অবজেক্টেও তাই, জয় নিয়ে কোনো সমস্যা নাই। আর একটি সাবজেক্ট প্রোনাউন আসবে এখানে। মি অবজেক্ট প্রোনাউন, মাই রিফ্লেক্সিভ প্রোনাউন, এটি আমি পরে একটি রুলে আলোচনা করব। আস, উই, আস, আওয়ার, আওয়ার্স, তাহলে আস হচ্ছে অবজেক্ট প্রোনাউন, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট প্রোনাউন। আই, মি, মাই, মাইন, তাহলে জয় অ্যান্ড আই। দ্য ক্যাপ্টেন এটি অ্যাপোজিটিভ, আমি 1 নম্বর ক্লাসে অ্যাপোজিটিভ সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের অ্যাপোজিটিভ ইউজ করা হয়। আশা করি বিভ্রান্ত হবেন না। এখানে দেবেন ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন ইউজ করবেন। ওকে, এরপরে বলা হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু। আর গোয়িং টু, আর গোয়িং টু হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে আসবে সাবজেক্ট প্রোনাউন ফ্র্যাঙ্ক অ্যান্ড উই, ফ্র্যাঙ্ক অ্যান্ড উই। ওকে, এরপরে আসি, বলা হচ্ছে দ্য টিচার told ড্যাশ and me to live। তাহলে এখানে আমার হচ্ছে টোল্ড হচ্ছে আমার ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা জানি অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন বসে, তাহলে এখানে আমাদের অবজেক্ট প্রোনাউন হচ্ছে হিম, এটি হলো আমার আনসার। নেক্সট হচ্ছে উই থিঙ্ক ড্যাশ, থিঙ্ক হচ্ছে আমার ভার্ব, এই যে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন বসেছে, এরপর অবজেক্টের জায়গাটা আমাদের ফ্রি আছে, এখানে একটি আমরা অবজেক্ট প্রোনাউন বসাবো। তো এখানে অবজেক্ট প্রোনাউন একটি আছে, সেটি হচ্ছে হিম, তাহলে উই থিঙ্ক হিম টু বি অ্যাডাল্ট। এরপর দেখুন টু অফ মাই ব্রাদার্স, এখানে কিন্তু আপনাকে আবার একটু কনফিউজ করেছে, এটি খেয়াল করতে হবে। সুমন অ্যান্ড ড্যাশ হেল্পড মি, দেখুন এখানে হেল্পড এটি হচ্ছে আমার মূলত ভার্ব, তাহলে ভার্বের সাবজেক্টের জায়গাটি ফ্রি আছে। সুমন অ্যান্ড, এখানে একটি সাবজেক্ট প্রোনাউন বলবে, সুমন অ্যান্ড হি হেল্পড, দেখুন মি এটি কিন্তু আবার অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন বসেছে। এরপর দেখুন এই যে 40, এই 40 মানে আসলে কি? 40 মানে হচ্ছে, আমি আপনাদের যে এক্সারসাইজ গুলি এখানে দিয়েছি, এই এক্সারসাইজে 40 নম্বর যে আমাদের প্রবলেমটি, এটি ওই রুলের সাথে মিল আছে, তাই আমি এটি ওখানে ওই মার্কিংটি রেখেছি, যেন আপনারা যখন প্র্যাকটিস করবেন, আমি একদম লেকচারের শেষে আপনারা যেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই কোশ্চেনগুলি, সেই ব্যবস্থা করে দিব, এবং আমি আমার কমেন্টে এই 120টি প্র্যাকটিস আপনাদেরকে দিয়ে দিব। তো দেখি আমাদের 40 নাম্বার যে প্রবলেম ছিল ওখানে কি ছিল, এটি আমরা দেখি। আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্ক সুজান অ্যান্ড ড্যাশ ওয়েন্ট দেয়ার, সুজান অ্যান্ড ড্যাশ ওয়েন্ট, এই যে এটি কিন্তু আমার ভার্ব, সুতরাং এখানে সুজান এবং একটি সাবজেক্ট প্রোনাউন বলবে, তাহলে সাবজেক্ট প্রোনাউন আছে শি। এরপর আপনারা যে হোম প্র্যাকটিস গুলি আপনাদেরকে দেওয়া হবে 120টি, সেখানে দেখবেন রুল নাম্বার 1 এর সাথে মিল আছে, এই যে 23, 25, 31, 61, এগুলি আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন রুল 1 এর সাথে মিলিয়ে নেবেন। প্রতিটি আপনারা পারবেন। যদি কোনোটিতে প্রবলেম মনে হয় বুঝতে না পারেন, তাহলে কমেন্ট করবেন, আমি আবার এগুলি আপনাদের কমেন্টের ভিত্তিতে আলোচনা করে দিব আরেকটি ক্লাসে। ওকে, নেক্সট প্রবলেমে যাই আমরা। রুল নাম্বার 2 বলা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড বা পার্টিসিপলের অবজেক্ট হিসেবে যদি কোনো প্রোনাউন আসে, তাহলে অবজেক্ট প্রোনাউন বলবে, অর্থাৎ ইনফিনিটিভ মানে কি 2 প্লাস ভার্ব। জিরান্ড ফার্স্ট ক্লাসে শিখেছিলাম। জিরান্ড এবং পার্টিসিপল এটির মধ্যে পার্থক্য কি, এটিও আমরা শিখেছিলাম। তো এই ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের অবজেক্ট হিসেবে যদি কোনো প্রোনাউন আসে, তাহলে সেটি অবজেক্ট প্রোনাউন হবে। এক্সাম্পল দেখুন, দে ট্রাইড টু ফলো, এই যে টু ফলো একটি ইনফিনিটিভ, এই ইনফিনিটিভের পরে একটি অবজেক্ট বসেছে, আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, আই মি, এখানে অবজেক্ট প্রোনাউন বলবে। আই ওয়ান্টেড টু সি হিম, এখানে সি বসবে না, হিম, হিম অথবা হার হতে পারতো, দেম হতে পারতো। ওকে,
এরপর দেখুন বলা হচ্ছে আফটার ড্রপিং সুজানা অ্যান্ড ড্যাশ, সুজানা অ্যান্ড হার। এখানে আমি যদি ধরুন আমি বলে দিতাম সুজানা অ্যান্ড শি অবলিক হার, আপনি আনসার কি নিতেন? কারণ আমরা দেখছি এখানে আমাদের একটি জিরান্ড আছে, প্রিপোজিশনের পর আইএনজি হয়, আর এটি হচ্ছে আমাদের কি জিরান্ড। এই জিরান্ডের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটি অবশ্যই অবজেক্ট প্রোনাউন বসবে, তাই আমরা এখানে হার করেছি, সুজানা অ্যান্ড হার। আই কেম হিয়ার, এই যে কেমের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন বসেছে। ওকে, এরপর বলা হচ্ছে মাহি ওয়াজ ভেরি স্পেশাল টু, ভেরি স্পেশাল টু, এই যে ইনফিনিটিভ, ইনফিনিটিভের পর একটা অবজেক্ট প্রোনাউন বসবে, ইনফিনিটিভ টু এর পরে অবজেক্ট প্রোনাউন মি হবে এখানে আনসার। এরপর বলা হচ্ছে প্রিপেয়ারিং ড্যাশ ফর দ্য কম্পিটিশন ওয়াজ নট সো ইজি ফর মি, এটি একটি জিরান্ড, এই জিরান্ডের পরে অবজেক্ট প্রোনাউন বসবে, তাহলে হিম। ফলোইং ইউ অ্যান্ড, ফলোইং ইউ অ্যান্ড ড্যাশ ইজ নট ইজি, তো এখানে এটিও একটি জিরান্ড, এই জিরান্ডের পর আমরা জানি অবজেক্ট প্রোনাউন বসে, তাই আমরা এখানে একটি অবজেক্ট প্রোনাউন বসাবো। দেখুন এখানে ইউ কিন্তু সাবজেক্টেও যা অবজেক্টেও তাই, আপনি শখটা একটু দেখে নিন, ইউ ইউ ইয়োর ইয়োর্স, ইউ ইউ ইয়োর ইয়োর্স, এটি কিন্তু এখানে অবজেক্ট হিসেবে বসেছে, আর এখানে আরেকটি অবজেক্ট বলবে, তো আমরা দেখছি এখানে একটি অবজেক্ট আছে হচ্ছে হিম, হি হিম হিজ হিজ, তো এটি আমাদের এখানে আনসার হবে বি। হোম প্র্যাকটিসের 40 নম্বর কোশ্চেন যেটি, এই 40 নম্বরটিও আপনারা দেখবেন রুল নাম্বার 2 এর সাথে মিলে যাবে। এখন আসি রুল নাম্বার 3। রুল নাম্বার 3 গত মাসের সম্ভবত লাস্ট উইকে যে পরীক্ষাটি হলো, একটু মন্ত্রণালয়ের অধীনে, আমি নাম বলবো না, প্রশাসনিক পদে একটি পরীক্ষা হলো, সেখানে প্রশাসক পদে নিয়োগটি ছিল, ফার্স্ট ক্লাস জব, সেখানে রুল নাম্বার 3 থেকে একটি কোশ্চেন এসেছিল, সেটি হচ্ছে যদি ইনফিনিটিভ, আমরা আগে বললাম যে ইনফিনিটিভ জিরান্ড এবং পার্টিসিপলের অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন বলবে, কিন্তু আরেকটি মজার বিষয় হচ্ছে যদি ইনফিনিটিভের আগে কোনো প্রোনাউন বসাতে হয়, এই যে ইনফিনিটিভ টু গো, এই ইনফিনিটিভের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে সেটি অবজেক্ট প্রোনাউন হবে, মনে রাখবেন, ইনফিনিটিভের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটি অবজেক্ট প্রোনাউন বসবে। দেখুন বলা হচ্ছে উই অর্ডারড ড্যাশ টু অ্যাপিয়ার, এখন এটি আপনি দুই ভাবে চিন্তা করতে পারেন, একটি হচ্ছে দেখুন এখানে আছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের আগে অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন বসবে, আনসার ডি। আবার যদি চিন্তা করেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন বসে, তাহলেও আপনি এই হিমই এখানে আনবেন, অর্থাৎ আপনি দুই ভাবে এটি চেক করতে পারেন, আপনার কোনোভাবে ভুল হবে না। এখন এটি আপনারা প্রথমে যদি একটু শখে চলে যাই আমরা, এখানে দেখুন লেখা আছে অবজেক্ট প্রোনাউন প্লাস টু প্লাস ভার্ব, মানে কি? মানে হচ্ছে এই অবজেক্ট প্রোনাউন গুলির পর ইনফিনিটিভ বসে। আবার যদি উল্টা করে বলি যে এই যে ইনফিনিটিভ, ইনফিনিটিভ আগে যদি কোনো প্রোনাউন বসে তাহলে অবজেক্ট প্রোনাউন বসে, মনে রাখবেন। যদি পরীক্ষায় কোনো কোশ্চেন পান যেখানে ধরেন আপনার অবজেক্ট প্রোনাউন আছে তারপর একটি গ্যাপ আছে, তাহলে এখানে আপনারা কি করবেন, ইনফিনিটিভ ইউজ করবেন। আবার যদি এখানে ইনফিনিটিভ আছে তাহলে এখানে যদি গ্যাপ পান এখানে অবজেক্ট প্রোনাউন করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই রুলটি আমরা সম্ভবত আমাদের 12 অথবা 11 নম্বর রুল আছে, এটি আমি তখনই বোঝাবো এখানে এটির আসলে মানে কি। তো চলে যাই আমরা রুল নাম্বার 3-তে। তো কি বললাম যে যদি দেখেন যে ইনফিনিটিভ আছে তার আগে অবজেক্ট প্রোনাউন, আর যদি অবজেক্ট প্রোনাউন থাকে, ধরুন এখানে আপনার গ্যাপ দিয়েছে, এখানে আপনার অবজেক্ট প্রোনাউন দিয়েছে উই অর্ডারড হিম ড্যাশ, এটি যদি গ্যাপ থাকতো তাহলে আপনার এখানে একটি ইনফিনিটিভ যুক্ত ভার্ব ইউজ করতেন। ওকে, নেক্সট উই ওয়ার ট্রাইং টু পারসুয়েড, দেখুন দে ওয়ার ট্রাইং টু পারসুয়েড, টু চেঞ্জ আছে, এখানে ইনফিনিটিভ আছে, এই ইনফিনিটিভের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে তাহলে আমরা জানি অবজেক্ট প্রোনাউন হবে, এখানে হবে হিম। ওকে, রুল নাম্বার 4, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যদি কোনো প্রোনাউন আসে তাহলে ওই প্রোনাউনটিকে অবজেক্ট প্রোনাউন করতে হবে, অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের প্রিপোজিশন আছে, অফ, ইট, অফ, অ্যাবভ,
বিটুইন, হ্যাঁ, নানা ধরনের প্রিপোজিশনের সাথে আমরা পরিচিত আছি। তো এই সিম্পল যে প্রিপোজিশন আছে, এই সিম্পল প্রিপোজিশনের বাইরেও আরো কিছু প্রিপোজিশন আছে যেগুলি আমরা আসলে মনে হয় না এটি প্রিপোজিশন, আমি দেখাচ্ছি। তো এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, অর্থাৎ প্রিপোজিশনের পর যদি কোনো প্রোনাউন আমরা ইউজ করি, তাহলে এখানে আমরা অবজেক্ট প্রোনাউন ব্যবহার করব। দেখুন বলা হচ্ছে হি অলওয়েজ লুকস আফটার মি। এখানে আমি যদি বলতাম আই হবে নাকি মি হবে, তাহলে আমরা বলবো মি হবে, কারণ লুকস আফটার একটি প্রিপোজিশন, তারপর অবজেক্ট প্রোনাউন বসে। ইউ ক্যান ডিপেন্ড অন, এটি একটি প্রিপোজিশন, তাই প্রিপোজিশনের পর দেখুন দুটি অবজেক্ট প্রোনাউন করা হয়েছে, হি হিম আর শি হার, দুটি অবজেক্ট প্রোনাউন। বলা হচ্ছে কিছু আনকমন ওয়ার্ড যেমন বিটুইন, অ্যামাং, এক্সেপ্ট, লাইক, বাট, বিহাইন্ড, বিনেথ, এগুলিও প্রিপোজিশন হিসেবে কাজ করে। তো আমরা নর্মাল, অফ, ইন, ইনটু, অ্যাবাভ, হ্যাঁ, এই ধরনের প্রিপোজিশনের সাথে পরিচিত। এর বাইরে বিটুইন, অ্যামাং, এক্সেপ্ট, লাইক, বাট, বিহাইন্ড, বিনেথ এই ধরনের কিছু প্রিপোজিশন আসবে, আপনি সেন্টেন্সে পাবেন। আপনারা তারপরেও কি করবেন, অবজেক্ট প্রোনাউন ইউজ করবেন। যেমন বলা হচ্ছে যে ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোজ বিটুইন, বিটুইন ইউ অ্যান্ড মি, এখানে ইউ কিন্তু অবজেক্ট প্রোনাউন। এর আগে বললাম যে ইউ সাবজেক্টেও যা অবজেক্টেও তাই, ইউ ইউ, ইয়োর, ইয়োর্স, এটি অবজেক্ট এবং এটি অবজেক্ট প্রোনাউন বসেছে, আই, মি। সাম স্টুডেন্টস লাইক, এই যে লাইক মত অর্থেটি মনে রাখবেন যে লাইক মত বা ন্যায় অর্থে প্রিপোজিশন হিসেবে কাজ করে। যেমন পিপল লাইক দেম, স্টুডেন্টস লাইক হার, হ্যাঁ, অর্থাৎ যখনই মত বা ন্যায় অর্থ প্রকাশ করবে সেটি প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে আমরা অবজেক্ট প্রোনাউন বসাবো। ওকে, আমরা দেখি আই ডিড আ লট অফ থিংস অনলি ফর, এই যে ফর প্রিপোজিশন, এরপর একটি অবজেক্ট প্রোনাউন বলবে। তো আমরা অবজেক্ট প্রোনাউন কি জানি, অবজেক্ট প্রোনাউন হচ্ছে ইউ, ইউ ইউ, ইয়োর, ইয়োর্স, তাহলে আনসার হবে এ। আই ওয়েন্ট টু মাহি বাট শি ডিডন্ট কাম টু, এই যে টু, এই টু একটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। তো এরপর আমরা অবজেক্ট প্রোনাউন ব্যবহার করব মি। নেক্সট, অল অফ দ্য স্টুডেন্টস এক্সেপ্ট, মনে রাখবেন ব্যতীত অর্থে, ছাড়া অর্থে এক্সেপ্ট একটি প্রিপোজিশন, এই ব্যতীত বা ছাড়া অর্থে এক্সেপ্ট একটি প্রিপোজিশন। তো এখানে তাহলে অল অফ দ্য স্টুডেন্টস এক্সেপ্ট ইউ অ্যান্ড একটি প্রিপোজিশন বসবে, অবজেক্ট ফর্মের একটি প্রিপোজিশন বসবে, তাহলে এখানে আনসার হবে আমার ডি। ইউ সাবজেক্টেও যা অবজেক্টেও তাই। জাস্ট বিটুইন, জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন এর পর অবজেক্ট প্রোনাউন ইউ অ্যান্ড মি। অ্যামাং, অ্যামাং এর পর কি অবজেক্ট প্রোনাউন অ্যামাং দেম, দে, দেম, দেয়ার, দেয়ার্স, তাহলে আনসার বি। হোম প্র্যাকটিসের 101 এবং 113 নাম্বার কোশ্চেন দুটি দেখবেন, রুল নাম্বার আমাদের 4 এর সাথে মিলে যাবে। রুল 5, আমরা বিভিন্ন সময় এই ভুলটি করতে দেখি আপনাদেরকে, ইট ইজ মি, হ্যাঁ, ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস আমরা দেখে থাকি। তো আজ থেকে আশা করি আপনারা এই ভুলটি করবেন না। বিভার, বিভার মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, বিভার হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এর কমপ্লিমেন্ট হিসেবে বা এরপর যদি কোনো প্রোনাউন আসে তাহলে সেটিকে মনে রাখবেন সাবজেক্ট প্রোনাউন করতে হবে, অর্থাৎ বিভার্বের অবজেক্ট হিসাবে সাবজেক্ট, এটি মনে রাখবেন। বিভার্বের পরে, বিভার্ব মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে অবশ্যই আমরা সাবজেক্ট বা নমিনেটিভ ফর্ম অফ প্রোনাউন ইউজ করব। যেমন ইট ইজ হি, ইট ইজ হি, ইট ইজ হিম হবে না কখনো। ওকে, হিয়ার ইজ শি, হিয়ার ইজ শি, এই যে হেয়ার, এই যে বিভার্ব, এই বিভার্বের অবজেক্ট হিসেবে বা এই জায়গাটিতে আমরা কি বসাবো, শি বসাবো। হিয়ার ইজ হার হবে না, হিয়ার ইজ শি। তো পরীক্ষাতে এ ধরনের কোশ্চেন আমরা প্রায় পেয়ে থাকি। একটি কোশ্চেন আমরা দেখি, এটি মূলত ছিল চুজ দ্য কারেক্ট আনসার, এমন একটি কোশ্চেন বা আন্ডারলাইন করে যে অংশটি, এই অংশটি কোনটি সঠিক। ইট ওয়াজ আজ, ইট ওয়াজ আজ, ইট ওয়াজ উই। তো আমরা জানি বিভার্ব মানে কি আমি যার ওয়াজ ওয়ার, এই ওয়াজ ওয়ার এখানে যেহেতু ওয়াজ আছে এরপরে আমরা
অবজেক্ট প্রোনাউন আনবো। তো অবজেক্ট প্রোনাউন এ তে আস আছে, ওকে ঠিক আছে, ডি তে আস আছে, ঠিক আছে, বি এবং সি বাদ। কারণ কি, ইট ওয়াজ উই কখনোই হবে না, উই হচ্ছে সাবজেক্ট। তো প্রথমে আমরা বি এবং সি ডিলিট করে দিব, বাদ। এরপরে দেখুন আমরা এখন আনসার এ নিব নাকি আনসার ডি নিব। ইট ওয়াজ আস হু হ্যাড লেফট, হু হ্যাড লেফট। হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটি আমরা যখন টেন্স শিখবো তখন আশা করি এটি ক্লিয়ার করে দিব আপনাদেরকে। হ্যাড এর পরে ভি3 হতে পারে, আবার যদি আমি বলি আই হ্যাড এ কাউ, মানে আমার একটি গরু ছিল, এটিও হতে পারে। এই বিষয়গুলো আমি পরে আলোচনা করব, এখন এই কোশ্চেনে থাকি। এখন যদি বলা হয় ইট ওয়াজ আস হু হ্যাড, হ্যাড ওয়েন্ট কখনোই হবে না, জিন্দেগিতেও হবে না, দুনিয়া উল্টে গেলেও হবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। হ্যাড এর পর যদি কোনো ভার্ব বানিয়ে আমরা ওই সেন্সে, তাহলে পাস্ট পারফেক্ট সেন্সে, তাহলে এখানে হেড এর পর অবশ্যই ভি3 হবে। অথবা যদি শুধু হেড বলি যে আই হ্যাড এ কাউ, আই হ্যাড এ ডগ ইত্যাদি, তাহলে হতে পারে। কিন্তু হেড এর পরে ভার্ব আমরা পাস্ট পারফেক্ট সেন্সে আনলে অবশ্যই একটি ভি3 আনতে হবে। তাহলে আনসার আমার হবে এ। ইট ওয়াজ ড্যাশ, তাহলে এখানে একটি সাবজেক্ট প্রোনাউন দিয়ে দিন, ইট ওয়াজ আই। এই রিলেটেড আমাদের 95, 96 এবং 115। আচ্ছা, আমরা একটু দেখে আসি। আমি তো আপনাদেরকে বলতেছি যে এই রিলেটেড প্র্যাকটিস আমরা ওখানে পাবো, একটু দেখি। 100, কত দেখলাম আমরা, দেখলাম হচ্ছে 95, 96 এবং 115। আচ্ছা, আগে এটি দেখি। দেখেন, ইট ওয়াজ আই, এই যে ইট ওয়াজ আই, হু অ্যাম, এটা আরেকটি রুল। আসলে ইংলিশ তো একটি রিলেটেড বিষয়, দেখবেন কোন সেন্টেন্সের ভিতরে আপনার দুটি রুল, তিনটি রুল একসাথে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যখন 15টি রুলই শিখবো তখন এই সেন্টেন্সটা আমি আলোচনা করে দিব। এই যে ইট ইজ আই, এই আই অনুযায়ী অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভার্ব হবে আই অ্যাম রেসপন্সিবল, আনসার হবে বি। আচ্ছা, 95 দেখি। দেখুন, ইট ওয়াজ হি, এই যে ইট ওয়াজ হি, এখানে হিম হবে না। 96, ডোন্ট ইউ নো দ্যাট ইট ওয়াজ আওয়ার, ইট ওয়াজ আস, ইট ওয়াজ উই, আনসার হবে বি। আমরা জানি বি ভার্বের অবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন বসে। তো আপনারা এইভাবে আশা করি 120টি প্র্যাকটিস যখন আপনাদের হয়ে যাবে, প্রোনাউন রিলেটেড কোনো সমস্যা আপনাদের থাকবে না। এবং পরীক্ষাতে যদি প্রোনাউন থেকে একটি কোশ্চেন হয় তাহলে একটি কোশ্চেনের আনসার আপনাকে পারতে হবে, এটি মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই ভালো করতে পারবেন না। 20টি টপিক এমন ভাবে শিখবেন, 20টি কোশ্চেন আসবে, 20টি টপিক থেকে 20টি আপনি পারবেন। ওকে, এখন রুল নাম্বার 6। এই রুলটি খুবই মজার, আমি বলবো মজার। অনেকেই বলেন যে স্যার আমি আসলে এটি বুঝতে পারি না, আমার অনেক স্টুডেন্ট আমাকে বলে এটি একটু বুঝতে সমস্যা হয়। তো আশা করি আপনারা যদি একটু মন দেন, আমি খুব ফানি ওয়েতে, খুবই সিম্পল ভাবে, খুবই ইজি মেথডে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কোথায় হু ইউজ করতে হয়, কোথায় হুম ইউজ করতে হয়, কোথায় হু, কোথায় হু এভার, এরপরে কোথায় হুম, কোথায় হুম এভার, কোথায় হুজ, কোথায় হুজ এভার, এটির পার্থক্য আজ বুঝিয়ে দেব। আমি আশা করি কিয়ামত পর্যন্ত আপনার মনে থাকবে। ওকে, এক কথায় বলি, হু প্লাস ভার্ব, হুম প্লাস নাউন প্রোনাউন। এই এখানে যা লেখা আছে এই কথা আপনাকে পড়তে হবে না, আমার কথা শুনেন, সরাসরি এক্সাম্পলে চলে আসি। আজ থেকে মনে রাখবেন, যদি, কোথা থেকে শুরু, এখান থেকে বলি, আই নো দ্য ম্যান হু ইজ ওয়েটিং ফর মি, ইউ আর দ্য লেডি হুম হি ওয়ান্টস। ওকে, এটি দেখেন, ইউ আর দ্য লেডি হু আই থিঙ্ক ইজ ওয়েটিং ফর মি। দেখেন, এই যে এই সেন্টেন্সটিতে আমি যদি অবলিক দিয়ে দিই হুম, তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আসলে এখানে কি হবে। আই নো দ্য ম্যান হু অবলিক হুম ইজ ওয়েটিং ফর ইউ। মনে রাখবেন, আমি প্রথম আমার যে টিউটোরিয়াল সেখানে শিখিয়েছিলাম ফাইনাইট ভার্ব দুইভাবে গঠিত হয়, শুধুমাত্র মূল ভার্ব দ্বারা এবং অক্সিলারি বা মডাল প্লাস মূল ভার্ব দ্বারা। যারা ওই ভিডিওটি দেখেছেন তারা বুঝবেন, তারা বলবেন যে এখানে ইজ ওয়েটিং হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এখানে আছে একটি ফাইনাইট ভার্ব। যদি কোনো
অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পর হু হুমের পর যদি কোনো ফাইনাইট ভার্ব থাকে, তার কোনো সাবজেক্ট না থাকে, তাহলে আমরা সেখানে সাবজেক্ট হিসাবে কি ইউজ করব? হু ইউজ করব। তখন আমরা সাবজেক্ট হিসাবে হু ইউজ করব। এখানে আনসার হচ্ছে হু। ভার্ব আছে, সাবজেক্ট নাই, হু। ইউ আর দ্য লেডি হু অবলিক হুম, ধরুন আমি এখানে আবার আপনাকে কনফিউজ করে দিই, হু অবলিক হুম হি অনস। এই যে অনস, এটি হচ্ছে আমাদের কি? এটি হচ্ছে ভার্ব। এই যে ভার্ব আছে, ভার্বের সাবজেক্ট হিসেবে হি আছে, মনে রাখবেন ভার্ব আছে, সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব হুম। অর্থাৎ আমরা প্রথম যে ছকটা শিখেছিলাম, এখানে দেখেন হু হুম, অর্থাৎ হু ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, হুম ভার্বের অবজেক্ট হিসেবে বসে। তাই আমি বলবো এখানে হু হুমের ব্যবহারের ক্ষেত্রে যদি ভার্বের সাবজেক্ট থাকে, যদি ভার্বের সাবজেক্ট না থাকে তাহলে হু, যদি ভার্বের সাবজেক্ট থাকে অবজেক্ট নাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হুম। আরো কিছু এক্সাম্পল দেখি। ইউ আর দ্য লেডি হু আই থিঙ্ক ইজ ওয়েটিং ফর মি। খেয়াল করেন এখানে কিন্তু এই সেন্টেন্সটি দেখেন, থিঙ্ক একটি ভার্ব, তার সাবজেক্ট আছে, খেয়াল করবো এভাবে ভার্ব আছে, সাবজেক্ট আছে, তাহলে কি হবে? হুম হবার কথা। কিন্তু পরে দেখছি আরো একটি সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, আর একটি ভার্ব আছে, এই ভার্বের সাবজেক্ট কই? ইজ ভার্বের সাবজেক্ট আছে, ইজ ভার্বের সাবজেক্ট নাই, এ কারণে আমরা এখানে ইউজ করব, হু। আশা করি এই একটি সেন্টেন্স আপনারা শিখলে, এই যে আমি হাইলাইট করে রেখেছি, এই সেন্টেন্সটি শিখলে আপনারা হুম ক্লিয়ার হয়ে যাবে। ইউ আর দ্য লেডি হু অবলিক হুম আই থিঙ্ক ইউ থিঙ্ক দে থিঙ্ক হ্যাজ ডান দ্য জব। আপনারা এভাবে দেখবেন, আই থিঙ্ক মানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, এটি বাদ। ভার্ব আছে, সাবজেক্ট আছে, এটিও বাদ। দে থিঙ্ক ভার্ব আছে, সাবজেক্ট আছে, এটিও বাদ। হ্যাজ ডান, এই যে হ্যাজ ডান এটিও তো একটি ভার্ব, তাহলে এই ভার্বের সাবজেক্ট কই? ভার্ব আছে, সাবজেক্ট আছে, বাদ। ভার্ব আছে, সাবজেক্ট আছে, বাদ। ভার্ব আছে, সাবজেক্ট আছে, বাদ। হ্যাজ ডান, ভার্ব আছে, সাবজেক্ট নাই। ভার্ব আছে, সাবজেক্ট নাই, ভার্ব আছে, সাবজেক্ট নাই যখন দেখবেন, তখন আপনারা হু ইউজ করবেন। আশা করি বোঝাতে পেরেছি। এখন পরের গুলো আপনারা দেখুন। রাতুল ইজ এ বয় হু অবলিক হুম লুকস কনফিডেন্ট। লুকস ভার্ব আছে, সাবজেক্ট নাই, ভার্ব আছে, সাবজেক্ট নাই, হু। দিস ইজ দীপ্ত হু অবলিক হুম ইউ অলওয়েজ ফাইন্ড। ইউ অলওয়েজ ফাইন্ড, ফাইন্ড হচ্ছে ভার্ব, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, তাহলে আমরা ইউজ করব হুম। ভার্ব আছে, সাবজেক্ট নাই, তাহলে হু। ভার্ব আছে, ভার্বের সাবজেক্টও আছে, হুম। দিস ইজ কাশফিয়া হু অবলিক হুম আই থিঙ্ক ইজ কনফিডেন্ট। থিঙ্ক হচ্ছে ভার্ব, তার সাবজেক্ট আছে, বাদ। ভার্ব আছে, সাবজেক্ট আছে, বাদ। ইজ কনফিডেন্ট, ইজ হচ্ছে ভার্ব, এই ইজ ভার্বের সাবজেক্ট নাই, তাই আমরা এখানে আনসার করব আমরা হচ্ছে হু। এরপর দেখুন, ইট ওয়াজ ড্যাশ, ইট ওয়াজ হু অবলিক হুম। এখন আমরা দেখেন এখানে হচ্ছে ইট ওয়াজ ড্যাশ, হি ওয়ান্টেড টু, হি ওয়ান্টেড টু সিং, এই টুটা এখানে বাদ দিয়ে দিই আমরা, হি ওয়ান্টেড টু সিং। তাহলে দেখেন ওয়ান্টেড হচ্ছে আমার ভার্ব, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, তাহলে কি করব? হুম করব। ভার্ব আছে, সাবজেক্ট আছে, হুম। আশা করি বুঝতে পেরেছেন। এখন বিভিন্ন পরীক্ষা আমরা দেখেছি যে কোন কোন জায়গায় হু এর পরিবর্তে হুএভারের রিলেটেড কিছু সমস্যা আপনাদেরকে দিয়ে দেয়, তো কোথায় হু বসবে, কোথায় হুএভার বসবে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখন বলা হচ্ছে গিভ দ্য প্রাইজ টু ড্যাশ রিসিভ ইট। এরপরে দেখেন বলা হচ্ছে গিভ দ্য প্রাইজ টু আলমি ড্যাশ রিসিভ ইট। এখন খেয়াল করেন একেবারে হু এর ব্যবহার, হুতে আপনারা যা শিখলাম, ভার্ব আছে, সাবজেক্ট নাই, সেখানে হু বসবে। হ্যাঁ, ভার্ব আছে, সাবজেক্ট নাই, সেখানে হু বসবে। এটি দিয়ে আগে শুরু করি, গিভ দ্য প্রাইজ টু আলমি, হু অবলিক হুম যদি বলতাম, ডিজার্ভ ইট, ডিজার্ভ হচ্ছে ভার্ব, ভার্ব আছে, সাবজেক্ট নাই, আমরা কি ইউজ করতাম? আমরা হু ইউজ করতাম, তাই না? এখন কোথায় আমরা হু ইউজ করব, কোথায় আমরা হুএভার ইউজ করবো, এটি হলো বিষয়। বিষয় হচ্ছে মনে রাখবেন যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে
ওই ব্যক্তি যদি নির্দিষ্ট হয়, এই যে বললাম গিভ দ্য প্রাইজ টু আলমি, এখানে যদি কে অ্যান্টিসিডেন্ট থাকে, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে সেন্টেন্সটি সম্পাদিত হবে, যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে, তিনি যদি একদম স্পেসিফাইড হন, নির্দিষ্ট হন, তার নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে হু এর জায়গায় হুই বসবে। অর্থাৎ এখানে আমরা আনসার হচ্ছে আমাদের বি, এটি আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে এটি আনসার। এখন যদি বলা হচ্ছে গিভ দ্য প্রাইস টু, এই যে আলমি নামটি না এখানে, হ্যাঁ, ইনডেফিনিট, তাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, সেক্ষেত্রে হু এর জায়গাটি দখল করে নেবে হুএভার। এই যে একটি ডিজার্ভ ইট, এটি কিন্তু ভার্বাসের সাবজেক্ট নাই, ভার্বাসের সাবজেক্ট নাই, এখানে হুই বসার কথা ছিল। হ্যাঁ, এখানে আমাদের হু বসানোরই কথা ছিল, কিন্তু যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে উনি যখন নির্দিষ্ট হবেন না, তখন এই হু এর জায়গাটি নিয়ে নেবেন হু এভার। তাহলে এখানে আমার আনসার হবে A. Give the answer to whoever deserves it. Okay. এখানে বলা হচ্ছে which one is correct. এখানে দেখুন give the work to, এই যে টু, এই টু এর পরে কোন ব্যক্তি নাম উল্লেখ নাই, নির্দিষ্ট করে বলা নাই, তাই আমরা হু এর জায়গাটি দিয়ে দিব কাকে, হু এভার কে। এই কোশ্চেনটি কিন্তু একাধিকবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এটা আপনারা খেয়াল করবেন। আবার বলা হচ্ছে ড্যাশ কামস ইজ ওয়েলকাম, হু কামস ইজ ওয়েলকাম, কিন্তু কাকে ওয়েলকাম করা হচ্ছে এটি নির্দিষ্ট নয়, ইনডেফিনিট, হ্যাঁ, ডিফাইন করা হচ্ছে না, স্পেসিফিক ভাবে কাউকে উল্লেখ করা হচ্ছে না, তাই হু এর জায়গাটি নিয়ে নেবে হু এভার। এখানে আমার আনসার হবে হু এভার কামস ইজ ওয়েলকাম, যে আসুক তাকে কে স্বাগতম। আচ্ছা, হুম কি একইভাবে হুমের জায়গাটিও নিয়ে নিবে হুম এভার। আমি দুটি সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেন্ড দ্য লেটার টু আলমি হুম অবলিক হুম এভার ইউ নো। এই যে ইউ নো আমরা এর আগে শিখলাম যে ভার্বাসে সাবজেক্ট আছে, ভার্বাসে সাবজেক্ট আছে, কি নাই, অবজেক্ট নাই, যেখানে অবজেক্ট নাই সেখানে আমরা হুম ব্যবহার করব। হ্যাঁ, ভার্বাসে সাবজেক্ট আছে, সেক্ষেত্রে হুম ব্যবহার করব। এখন মনে রাখবো যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে তিনি যদি নির্দিষ্ট হন, তাহলে হুমের জায়গায় হুমই বসবে। আর যদি বলা হয় সেন্ড দ্য লেটার টু, এই যে টু এখানে কাকে, এখানে কাকে, এই কাকে যদি উল্লেখ না থাকে, হ্যাঁ, এই জায়গাটি যদি উল্লেখ না থাকে, এটি যদি ব্ল্যাঙ্ক থাকে, হ্যাঁ, অনির্দিষ্ট হয়, তাহলে হুমের জায়গাটি নিয়ে নিবে কি, হুম এভার। এটি মাথায় রাখবেন, সেন্ড দ্য লেটার টু হুম এভার ইউ নো। ওকে, হুজ, আমরা জানি হুজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা বললাম না আই মি মাই মাইন, এই যে মাই মাইন, এই যে এইগুলি পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভের পর মনে রাখবেন অলওয়েজ নাউন বসে। যদি নাউন না থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি করে জিরান করতে হয়, যেমন মাই হাউস, হ্যাঁ, আওয়ার হাউস, ইয়োর শার্ট, হিজ পেন, হ্যাঁ, এখানে হিম ভুল করে লিখেছি, শি হার, হার হার্স, হার পেন্সিল, হ্যাঁ, দেয়ার হোমল্যান্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে যে বস্তুর ক্ষেত্রে ইটস বসে, টমস শার্ট, অনস ফোন, হ্যাঁ, হুজ বুক ইজ দিস, যদি বলা হয় কার বই, তাহলে এটি আমরা বলবো হুজ। তার মানে এই যে হুজ, এই হুজের পরেও একটি নাউন বসবে, মনে রাখবেন। হ্যাঁ, হুজের পরেও নাউন বসবে, অর্থাৎ এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ এরপর হয় নাউন, যদি নাউন না থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন বানাবো। এটা আমরা রুল নাম্বার সম্ভবত 11 বা 12তে আমি দেখাবো। তো এখানে একটি রিলেটেড, তাই আমরা আনলাম, এখানে বিষয়টি একটু ক্লিয়ার করে দিই। তো এই যে হুজ বলা হচ্ছে আই কল্ড, আমি ডেকেছিলাম সারাকে, হুজ মাদার, যার মা, ইজ মাই টিচার, যার মা আমার টিচার। তো এখানে যদি সারা উল্লেখ থাকে তাহলে হুজের জায়গায় হুজই বলবে। এই যে মাদার হচ্ছে আমাদের নাউন, আমরা বললাম যে হুজের পরে একটি নাউন বসে, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় নাউন বলবে, হুজ মাদার, হুজ পেন, হুজ পেন্সিল, হুজ বুক। হ্যাঁ, তো যদি নির্দিষ্ট থাকে তাহলে সারা, আর যদি নির্দিষ্ট না থাকে আই কল্ড, কাকে, আমি কাকে ডেকেছি, এখানে কি আমি সারা নামটি উল্লেখ করেছি, করি নাই। এই যে যদি এটি উল্লেখ না থাকে তাহলে হুজের জায়গাটি দখল করে নেবে হুজ এভার, আই কল্ড অন হুজ এভার মাদার ইজ মাই টিচার। তো আশা করি আপনারা হু এবং হুম, স্পেশালি হু হুমের ব্যবহারটি ভালোভাবে শিখবেন, এবং হু এবং হু এভার, এই হু হু এভারের জায়গাটি আমরা পরীক্ষাতে দেখি যে বিভিন্ন সময়
প্রচুর কোশ্চেন আসে এবং এই রুল থেকে দেখুন কত কোশ্চেন এসেছে। আমি এই প্র্যাকটিস শিটের আমাদের হোম প্র্যাকটিসের যেই রুলগুলি রুল নাম্বার 6-এ কভার করে, এটা আমরা রুল 6, হ্যাঁ 6 নম্বর রুল শিখলাম। এই 6-এর মধ্যে এই প্র্যাকটিসগুলো আপনারা করে ফেলবেন। 34 থেকে শুরু, 116 এর বাইরেও থাকতে পারে, আপনারা দেখবেন। এবং এটি সমাধান করতে যে যদি দেখেন আপনি ডিফিকাল্টি ফেস করছেন, কোনোটি বুঝতে পারছেন না, অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটি আপনাদেরকে রিপ্লাই দিব। ওকে, রুল নাম্বার 7 বলেছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন অনেক আছে, তার মধ্যে হু, হু ইজ দ্যাট, অর্থাৎ দুটি সেন্টেন্সকে জোড়া লাগাই, তাই না? আমরা প্রথম টিউটোরিয়ালে শিখেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ কোনটি, সাবঅর্ডিনেট ক্লজ কোনটি। তো ক্লজ মানে কি? ক্লজ মানে দুটি সেন্টেন্সকে কিভাবে জয়েন করতে হয় এগুলি শিখেছি। তো এখন আর ওটি নিয়ে কথা বলবো না। তো বলা হচ্ছে যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে কোনো ক্লজ মার্কার বা এই যে রিলেটিভ প্রোনাউন আসে, তাহলে তার পরের ভার্ব অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। তো সহজ ভাষায় বলি, এই যে ধরুন এখানে হু আছে, এই হু এর পরের ভার্ব অর্থাৎ হু, হুইচ, হ্যাঁ, বা দ্যাট, এই যে হু তার পরের ভার্ব, এখানে যে ভার্বটি থাকবে সেটি এই হু বা হুইচ অথবা দ্যাট, এই এর অ্যান্টিসিডেন্ট মানে কি ঠিক আগে, এর ইমিডিয়েট আগে যে নাউন, এখানে নাউন থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে, এটি অনুযায়ী হবে। এটি যদি সিঙ্গুলার হয় এটিও সিঙ্গুলার হবে, এটি যদি প্লুরাল হয় এখানে প্লুরাল হবে, এখানে যদি আই হয় তাহলে এখানে এম হবে, এখানে যদি হি হয় তাহলে এখানে ইজ হবে, এখানে যদি দে হয় তাহলে এখানে আর হবে। এটি খেয়াল রাখবেন যে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্ব রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী হবে। এখানে নাউনও বসতে পারে, একাধিক নাউন বসতে পারে, 2-3 জনের নাম থাকতে পারে, একাধিক প্রোনাউন বসতে পারে, এটি অনুযায়ী আপনারা এই পরের ভার্বটি করবেন। তাহলে এখানে ইউ আর রেসপন্সিবল ফর দিস। ওকে, আই হ্যাভ লস্ট দ্য বুকস, এই যে বুকস প্লুরাল, হুইচ ওয়ার, এই যে বুকস প্লুরাল, এ কারণে এখানে হলো ওয়ার। আই লস্ট দ্য বুক, এটি সিঙ্গুলার, এ কারণে হলো হুইচ ওয়াচ। আই লস্ট দ্য বুক হুইচ ওয়াজ বট ফ্রম রনি। ওকে, এরপরে দেখেন, ইট ইজ আই হু অ্যাম ইয়োর ফ্রেন্ড। ইট ইজ আই হু, এ আই অনুযায়ী অ্যাম হবে, অ্যাম ইয়োর ফ্রেন্ড। এরপর বলা হচ্ছে আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, ম্যান অনুযায়ী পরের ভার্বটি হবে এখানে। আই নো দ্য ম্যান হু ড্যাশ এ গুড টিচার, হু ইজ এ গুড টিচার, দ্য ম্যান ইজ এ গুড টিচার। আপনি যদি হু বাদ দিয়ে পড়েন তাহলে দ্য ম্যান ইজ এ গুড টিচার। ইট ইজ ইরফান হু, তাহলে ইরফান অনুযায়ী ভার্ব হবে ইট ইজ ইরফান হু হ্যাজ মেনি ফ্রেন্ডস, আছে অর্থে বোঝাচ্ছে, হু ইজ মেনি ফ্রেন্ড হবে। দেখুন এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এটিও কিন্তু সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, আবার হ্যাজও সিঙ্গুলার, কিন্তু সেন্টেন্সটিকে যদি আপনি মিনিংফুল করতে চান তাহলে আপনাকে অর্থের দিকে এবং গ্রামারের দিকে, দুই দিকে খেয়াল রাখতে হবে। যে বলেছে এই হলো ইরফান যার অনেক বন্ধু আছে, আছে অর্থে কি? হ্যাজ। আচ্ছা, হোম প্র্যাকটিস 91 আপনারা এটির সাথে মিল পাবেন। রুল নাম্বার 8, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে, এটি খুবই সিম্পল একটি রুল, কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। খুবই সিম্পল কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, মনে রাখবেন। রিলেটিভ প্রোনাউন মানে কি? ওই যে হু, হুইচ, দ্যাট, এগুলি তার অ্যান্টিসিডেন্ট কি? এর ইমিডিয়েট আগে যে নাউন বা প্রোনাউন থাকে সেটি হলো অ্যান্টিসিডেন্ট, তাই না? এর আগে শিখলাম। তো বলেছে এরা দুজন পাশাপাশি বসে। একটি সেন্টেন্স দেখি, দ্য ম্যান উইল বি পানিশড হু হ্যাজ ডান দিস, এই যে এটি হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন, আর এই যে দ্য ম্যান এটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এরা কি পাশাপাশি আসে? নাই, এ কারণে এটি ভুল। সেন্টেন্সটি কেমন হবে? দ্য ম্যান হু হ্যাজ ডান দিস উইল বি পানিশড। এটি আপনারা মাথায় রাখবেন যে রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। এদেরকে ধরে পাশাপাশি বসাই দিলে আপনাকে কিন্তু নিজে নিজে করতে হবে না, চারটি থাকবে, এর মধ্যে থেকে সঠিক কোনটি সেটা আপনাকে পছন্দ করতে হবে। এই দুইটারে আপনি পাশাপাশি বসাই দেন, সেন্টেন্স হয়ে যাবে। দেখেন এগুলি সবই বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এমন প্র্যাকটিস গুলি আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। বলা হচ্ছে দ্য ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান, এই যে মনে রাখবেন রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্টের মাঝে কখনো কমা বসবে না। হ্যাঁ, এগুলো আপনাদেরকে বিভ্রান্ত করতে দেয় ও আগে থেকে বাদ। দ্য ম্যান হুইস, মনে রাখবেন মানুষের ক্ষেত্রে হুইস
রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে না, মাঝে মাঝে দ্যাট বসে, কিন্তু ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে আমরা হু পাবো। হ্যাঁ, তো তাহলে এখানে আমরা চলে আসি দ্য ম্যান, এটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন, এদেরকে পাশাপাশি বসালাম। দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল, এই যে এটিও দ্যাট আছে, আমরা যখন হু পাচ্ছি তখন আমরা দ্যাটের দিকে তাকাবো না। ম্যানকে, ম্যানের সাথে যদি রিলেটিভ প্রোনাউন আনতে হয় তাহলে আমরা এখানে হু আনবো, এবং এরা পাশাপাশি আছে, রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। আনসার বি। আনসার সি, দ্য ম্যান ওয়াজ টল হু, দেখেন এই হু কোথায় আর দ্য ম্যান কোথায়, পাশাপাশি নাই। দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু, এটাও পাশাপাশি নাই। দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু, নাই, পাশাপাশি নাই। এরপরে দেখেন দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, এই যে হু এবং রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট পাশাপাশি আছে, এদেরকে ধরে পাশাপাশি বসাই দেন, সেন্টেন্স হয়ে গেছে। ওকে, দ্য স্টুডেন্ট হু, আচ্ছা আছে দ্য স্টুডেন্ট দ্যাট বাদ দিলাম, দ্য স্টুডেন্ট হ্যাজ ডান হু পরে এটিও বাদ দিলাম, দূরে আছে দ্য স্টুডেন্ট হুইচ, এটিও বাদ দিলাম। আমরা মানুষের ক্ষেত্রে, অর্থাৎ স্টুডেন্টও তো মানুষ, তাই না, মানুষের ক্ষেত্রে প্রায়োরিটি দিব, 1 নম্বর পছন্দ কি আমাদের হু, তাহলে দ্য স্টুডেন্ট হু হ্যাজ ডান দ্য প্রজেক্ট উইল বি সাকসেসফুল। ওকে, দ্য ম্যান দ্যাট বাদ, হুইজ বাদ, এখন থাকে কি হু, এবং দেখবো এরা পাশাপাশি আছে কি, এরা পাশাপাশি আছে, রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট, আনসার হবে বি। এই রিলেটেড প্র্যাকটিস আপনারা হোম প্র্যাকটিস থেকে করবেন, 109, 110, 112 এগুলি দেখবেন রুল নাম্বার 8 এর সাথে মিলে গেছে। ওকে, রুল নাম্বার 9, দে দেম কখনো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হবে না, অর্থাৎ এই যে হু ধরেন একটি রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট মানে কি, তার ইমিডিয়েট আগে যে নাউন বা প্রোনাউন থাকে, তাই না, এখানে একটি নাউন থাকতে পারে, একটি প্রোনাউন থাকতে পারে। তো এখানে নাউন থাকলেও তো নাউন থাকলোই, কোনো ব্যক্তির নাম থাকতেই পারে, কিন্তু প্রোনাউন হিসাবে কখনো দে বসবে না আর কখনো দেম বসবে না, দে এবং দেমের পরিবর্তে কি বসবে, দোজ বসবে, এটি মনে রাখবেন, এই রুলটি থেকেও প্রচুর কোশ্চেন হয়। God helps those who help themselves, এই যে হু রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট হিসেবে দোজ বসেছে, দোজ হু আর গিলটি উইল বি পানিশড, এই হু এর অ্যান্টিসিডেন্ট হিসেবে দে দেম বসবে না, বসবে দোজ। দেখুন ড্যাশ হু আর অনেস্ট উইল নট বি পানিশড, দে দেম বসবে না, আগেই বলেছি, কি বসবে, দোজ বসবে, দোজ হু আর অনেস্ট উইল নট বি পানিশড। People love those who love the poor. Shiblu wants to invite, invite রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে দে দেম না দোজ, তাহলে এখানেও দোজ, দোজ হু উইল প্রবাবলি কাম। 19 নাম্বার প্র্যাকটিস, হোম প্র্যাকটিসের 19, দোজ হু আর হার্ড ওয়ার্কিং উইল সাকসিড ইন লাইফ, এখানে কি বসবে, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে দোজ বলবে। 70 নাম্বার হোম প্র্যাকটিসও এই নিয়ম থেকে আসবে, রুল নাম্বার 9 থেকে আসবে। এখন আসছে আমরা রুল নাম্বার 10-এ। রুল নাম্বার 10টি একটি ইন্টারেস্টিং রুল, বলা হচ্ছে যদি ভার্ব প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে পসেসিভও আমাদের প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার, পসেসিভ সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, পসেসিভ প্লুরাল। পসেসিভ মানে কি, এই যে দে দেম দেয়ার দেয়ার্স, দে দেম দেয়ার দেয়ার্স, এই যে এখানে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী পরের যে পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা ওই যে শখে শিখেছিলাম, পসেসিভ অ্যাডজেক্টিভ এটি হবে, এটি যদি সিঙ্গুলার হয় এটি সিঙ্গুলার হবে। দেখুন হি ইজ গোয়িং টু হিজ স্কুল, দে আর গোয়িং টু দেয়ার স্কুল বা দেয়ার কলেজ, এই যে এটি হচ্ছে নাউন, আমরা শিখেছি পসেসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় নাউন বসে, তো আমাদের ম্যাচিং করতে হবে কোথায়, সাবজেক্ট অনুযায়ী তার পসেসিভ অ্যাডজেক্টিভ। অন অন অনস অনস বলেছিলাম, দেখেন অন শুড স্টাডি অনস লেসন, অন মাস্ট ডু অনস ডিউটি। এরপর আসেন একটি কোশ্চেন, এটি আমি দেখলাম খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পরীক্ষাতে এসেছিল। দ্য মোর হিমোগ্লোবিন অন হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু, এই যে সেলস আছে, এই সেলস এটি কিন্তু আমাদের নাউন, তাহলে কার সেলে যাবে, অন সেল, অন অনস। দে আর ডুইং, they are going to clean, they are going to clean their garden, they are going to clean their garden, they them their theirs,
এখন আপনারা এই রুলের সাথে আমি অনেকগুলি প্র্যাকটিস, এটি অনেক পরীক্ষাতে আসে, অনেকগুলি প্র্যাকটিসে এনেছি, তবে একটি বিষয় এখানে এটি হাইলাইটেড করেছিলাম কেন একটি দেখি। One of the byproducts of growing order is the tendency of one's idols to fall from dash pedestals. এখানে কিন্তু অন আছে, অংশ আছে। কেন করেছিলাম? অন অফ দ্য বাই প্রোডাক্টস অফ গ্রোয়িং অর্ডার ইজ দ্য টেন্ডেন্সি অফ অনস আইডলস টু ফল ফ্রম ড্যাশ প্যাডেলস্টেলস। এখানে এই যে প্যাডেস্টেলস, এটি হচ্ছে আমার প্লুরাল, এ কারণে কিন্তু আমাকে অনের সাথে কিন্তু অনস এখানে কোনো অপশনও নাই, এটি প্লুরাল। প্লুরাল এটি হচ্ছে আমার নাউন। হ্যাঁ, এই যে প্যাডেস্টেল এটি নাউন। তো আমরা জানি নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে, এই কারণে আমরা এখানে আনসার করব সি। এটি কিন্তু মাথায় রাখতে হবে। এটি মূলত আমরা রুল মনে হচ্ছে 11-এ শিখবো, কারণ ওখানে আমরা বলবো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে অথবা নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। এই যে দেখেন, তাহলে এখানে কিন্তু আমার একটি নাউন দিছে, নাউনের আগে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, এখানে আপনাকে মাথায় রাখতে হবে। এই যে আমরা শুরুতেই যে শব্দটি আছে, এখানে আমরা খেয়াল রাখবো যে এখানেও গ্যাপ থাকতে পারে, এখানেও গ্যাপ থাকতে পারে। যদি নাউনের আগে গ্যাপ থাকে তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পর যদি গ্যাপ থাকে তাহলে আমরা নাউন ব্যবহার করব। ওকে ওকে, তাহলে এই রুলটি আরো কিছু এক্সাম্পল আছে, দেখেন। অন শুড বি অ্যাটেন্টিভ টু অনস জব, অন অনস। এরপর বলেছে অপু অ্যান্ড সাইড আর ডুইং। এই যে অপু অ্যান্ড সাইড এটি প্লুরাল, এ কারণে হবে দেয়ার। অপু অ্যান্ড সাইড দেয়ার ওয়ার্ক। 73 এবং 73 এবং 74 এটি একটু ইন্টারেস্ট। দ্য ওনার অ্যান্ড দ্য ম্যানেজার আর ওয়েটিং। দেখেন এখানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখবো, যদি দুই জায়গাতেই না থাকে অ্যান্ড দ্বারা যুক্ত হবে, দুইটাতেই যদি দা থাকে। দ্য ওনার অ্যান্ড দ্য ম্যানেজার, এখানে ওনার মালিক এবং ম্যানেজার দুজন ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এখানে আর হয়েছে। যেহেতু এটি প্লুরাল তাই হবে দেয়ার। এখন যদি বলা হয় দ্য ম্যানেজার অ্যান্ড ওনার, তার মানে যিনি ম্যানেজার তিনিই মালিক। হ্যাঁ, যিনি মালিক তিনি ম্যানেজার, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এখানে হয়েছে ইজ, এবং এখানে পসেসিভ হিসেবে বসবে হিজ। হ্যাঁ, ওকে। ইচ অফ দ্য গার্লস, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখবো। ইচ অফ দ্য গার্লস, ইচ অফ দ্য বয়েজ যদি থাকে, ইজ থাকলেই সাবজেক্ট, ইজ থাকলেই ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, পসেসিভ সিঙ্গুলার। ইচ অফ দ্য গার্লস শুড ক্লিন, এখানে শুড আছে। হ্যাঁ, মডেল থাকলে তার সাথে এস বাই এস যোগ হয় না, শুড ক্লিন হয়েছে, তাহলে ইচ অফ দ্য গার্লস শুড ক্লিন, যেহেতু গার্লস তাহলে হবে হার, শি হার হার হার্স, আনসার হবে বি। দ্য কাউ গিভস আস। এখন জড়বস্তুর ক্ষেত্রে আমরা নর্মালি জড়বস্তু এবং আমাদের কিছু প্রাণী, যাদের কমন সেন্স নাই, যেটিকে বলা হয় নিরীহ প্রাণী, এই প্রাণীদের ক্ষেত্রে ইট ব্যবহার করি আমরা। তাহলে কাউয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ কি ইউজ করতে পারি? ইটস ইউজ করতে পারি। দ্য কাউ গিভস আস ইটস মিল্ক। দ্য বেক্সিমকো ইজ, দ্য বেক্সিমকো ইজ হলো কেন? মনে রাখবেন, যে কোনো কোম্পানির নাম আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখবো। যে কোনো কোম্পানি যদি নামে প্লুরাল হয়, এটি তো সিঙ্গুলার আছে, কিন্তু যদি নামে প্লুরালও হতো তাও আমরা এখানে কি করতাম? ভার্ব সিঙ্গুলার করতাম, ভার্ব সিঙ্গুলার, পসেসিভ সিঙ্গুলার। এটা বেক্সিমকো কোম্পানি, তাই এখানে হবে ইটস, জড়বস্তু। রুল 11, এখানে একটি মজার জিনিস শিখবো। নমিনাল দ্যাট ক্লজ সম্পর্কে মূলত শিখবো, তবে নমিনাল হট ক্লজ নামে একটি ক্লজ আছে, সেটি সম্পর্কে হালকা একটু টাচ দিব। দেখেন এখানে বলা হচ্ছে যে তা, আর আরেকটা বলেছে যা তা। একটি সেন্টেন্স হবে, হ্যাঁ, যার স্টার্টিং হবে একটি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে, অর্থাৎ একটি সাবঅর্ডিনেট ক্লজ হবে ভার্বের সাবজেক্ট, সাবঅর্ডিনেট ক্লজ হবে ভার্বের সাবজেক্ট। সাবঅর্ডিনেট ক্লজ কি, এটি আমরা প্রথম টিউটোরিয়ালে শিখে ফেলেছি। তো এটি যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন ভার্ব হবে সিঙ্গুলার, এবং সেখানে ক্লজ হিসেবে দ্যাট বলবে। সেই সেন্টেন্সটির অর্থ আসবে যে তা। কিভাবে দেখুন, বলা হচ্ছে যে দেখেন, দ্যাট হি ইজ এ পুয়ার
ইজ নোন টু মি, সে যে গরিব তা আমার জানা, সে যে গরিব তা আমার জানা, যে তা। দেখেন, দ্যাট ইউনুস ইজ এ সোশ্যাল ওয়ার্কার ইজ রেকগনাইজড, ইউনুস যে একজন সমাজকর্মী তা স্বীকৃত। দ্যাট নান্নু ইজ এ গুড ক্রিকেটার ইজ নোন টু অল, নান্নু যে একজন ভালো ক্রিকেটার তা সকলের জানা, যে তা, যে তা। এটা কিন্তু খেয়াল করবেন সব সময় এটি এমনই আসবে। এবং আমি বললাম না যে এই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত অংশটি হবে ভার্বের সাবজেক্ট, এবং এই ভার্বের এটি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে যে দেখবো যে যদি কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে একটি সাবঅর্ডিনেট ক্লজ আসে, পুরো সাবঅর্ডিনেট ক্লজটাই ভার্বের সাবজেক্ট, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এটি ওই পার্ট, কিন্তু এখনকার পার্ট হলো মনে রাখবো যদি যে তা অর্থ দেয় তাহলে সেখানে আমরা দ্যাট ইউজ করব। আর যদি যা তা অর্থ দেয়, যা তা অর্থ কেমন হতে পারে, ধরেন আমি যদি বলি হট আল্লাহ orders us, we must follow. What Allah orders us, we must follow. আল্লাহ আমাদের, আপনারা বলেন, আল্লাহ আমাদের যে অর্ডার দিয়েছেন তা আমাদের অবশ্যই ফলো করতে হবে, না আল্লাহ আমাদের যা অর্ডার দিয়েছেন তা ফলো করতে হবে? কোনটি? যে অর্ডার দিয়েছেন তা ফলো করতে হবে, না যা অর্ডার দিয়েছেন, যা বলেছেন তা করতে হবে, যা বলেছেন তা করতে হবে, যে বলেছেন তা করতে হবে না, যা তা। মনে রাখবেন, যদি আপনার সেন্টেন্সে পাবেন এটির ইউজটা একটু কম, তাও মাথায় রাখবেন না, আপনারা চোখ বন্ধ করে এখানে দ্যাট ইউজ করে ফেলবেন না, আপনারা মিনিং করে দেখবেন যে এটি আসলে মিনিংটি যেটা আসছে নাকি যাতা আসছে। যদি যেটা আসে তাহলে দ্যাট, আর যদি যাতা আসে তাহলে আমরা ইউজ করব হট। এখন দেখি, ড্যাশ ইজ এ গুড টিচার ইজ নোন টু অল, সে যে একজন ভালো টিচার। আমি যদি বলি যে সে যা একজন ভালো টিচার তা আমাদের সবার জানা, তাহলে কি হবে? হবে না। সে যে একজন ভালো টিচার তা সবার জানা, সে যে একজন ভালো খেলোয়াড় তা সবার জানা, তাহলে এখানে হবে দ্যাট। ড্যাশ সিগারেট ইজ হার্মফুল, সিগারেট যে শরীরের জন্য ক্ষতিকর তা স্বীকৃত, তাহলে এখানেও হবে দ্যাট। এই রিলেটেড কিছু প্র্যাকটিস এখানে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি, 21, 22, 56, 58, এটি আপনারা মিলিয়ে নেবেন। ওকে, চলে আসে রুল নাম্বার 12। রুল 12 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রোনাউনের যতগুলি ইম্পর্টেন্ট রুল আছে তার মধ্যে খুব সিম্পল, খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ একটি রুল হচ্ছে আমাদের 12 নম্বর রুল। ওই যে আমরা এখানে শখে শিখলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি আমরা গ্যাপ পাই তাহলে হয় নাউন করব, আর নাউন না থাকলে ভার্বের সাথে আইএনজি করব, অথবা এখানে নাউন আছে অথবা ভার্বের সাথে আইএনজি আছে, এখানে আমার গ্যাপ আছে, তাহলে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ করব। ওকে, এখন দেখি, বলা হচ্ছে জিরান্ডের আগে যদি কোনো প্রোনাউন হয় তাহলে ওই প্রোনাউনটি পসেসিভ ফর্ম হবে, যেটি বললাম। দেখেন, শি রিগ্রেটস ড্যাশ, এখানে যদি আমি দিতাম she regrets, she oblique living, she regrets her living, এই যে এটি আমরা কি পেলাম, ভার্বের সাথে আইএনজি মানে জিরান্ড পেলাম, তাই এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ করলাম। আই লাইক হি অবলিক হিজ স্মোকিং, কি হবে? এখানে হবে হিজ স্মোকিং, কারণ এটি জিরান্ড আছে, তার আগে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। আই লাভ হার ডান্সিং, হার ডান্সিং, এটি জিরান্ড আছে, তার আগে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমাদের হোম প্র্যাকটিসের 26 নম্বর এখানে আমি উঠিয়ে এনেছি আপনাদের দেখানোর জন্য। In spite of having so many people in the party, I missed dash। দেখেন, আপনি যদি এখানে চিন্তা করেন এই মিসড হচ্ছে ভার্ব, এটি হচ্ছে ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন, তাহলে ভুল হয়ে যাবে। মনে রাখবেন, হ্যাঁ সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন হবে, কিন্তু তারপর যদি জিরান্ড চলে আসে, এই যে জিরান্ড চলে এসেছে এখানে, এটি যদি চলে আসে তাহলে ওই রুল বাদ, অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন ওটি বাদ, তখন আপনি চলে আসবেন জিরান্ডের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে হবে হি, হিম, হিজ। আনসার হবে বি, আনসার হবে বি। স্পাইট অফ হ্যাভিং
so many people in the party, I missed his not coming. We don't understand why you object to. দেখেন এই অবজেক্ট টু, তারপর এখানে আছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে সরি জিরান্ড আছে, তার আগে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ, হি হিম হিজ হিজ, আনসার হবে এ। আই উড অ্যাপ্রিশিয়েট, দেখেন এখানে আছে আইএনজি, তাহলে এখানে হবে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, ইউ ইউ ইওর ইয়োরস, তাহলে এ হবে আনসার। 43 the doctor insisted on her taking, আপনারা এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন। এই যে এখানে ধরেন আমি লিখে দিলাম হার, হ্যাঁ আমি এখানে করে দিলাম হার, এখানে ধরেন আপনাকে পরীক্ষাতে গ্যাপ দিয়ে দিল, মনে রাখবেন I insisted on her, ধরেন এখানে আপনাকে একটি fill in the blanks দিল। এই যে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ পেলেন, তাহলে এখানে অবশ্যই একটি আইএনজি করবেন, অবশ্যই একটি ভার্বের সাথে আইএনজি হবে। বুঝাতে পেরেছি আশা করি। এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হলে এখানে জিরান্ড হলে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, মাই ফাদার অ্যাপ্রুভস অফ, এই যে প্রিপজিশন আছে, আমরা এর আগে শিখেছিলাম প্রিপজিশনের পর অবজেক্ট প্রোনাউন বসে, এটিও বাদ। যদি দেখেন এখানে আছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, যদি এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ পান তাহলে এখানে করবেন, সরি এখানে যদি পান হচ্ছে জিরান্ড, তাহলে এখানে আসবে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমার আনসার হবে বি, মাইন্ড ইট। এখানে প্রিপজিশন দেখে অবজেক্ট প্রোনাউন করলে যদি মি করেন তাহলে ভুল হয়ে যাবে, এখানে জিরান্ড আছে, সো আগে বসবে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওই যে 57 নম্বর আমি ওখানে আলোচনা করেছিলাম যে আসলে এই যে প্যাডেস্টেলস, এই প্যাডেস্টেলস হচ্ছে আমার নাউন, এই নাউন, তাই নাউনের আগে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু ফ্রম আছে, হ্যাঁ এই যে ফ্রম, খেয়াল করবেন এটা, এই ফ্রম আছে, আমরা যদি মনে করি প্রিপজিশনের অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন তাহলে ভুল হয়ে যাবে। এখানে নাউন আছে, নাউনের আগে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কি দেয়ার প্যাডেস্টেলস, আনসার হবে সি। এই রিলেটেড আরো কিছু প্র্যাকটিস দেখুন এখানে 26, 55 এগুলি আমরা মিলিয়ে নিব। এখন সেম রুলের ভেতরেই বলা হচ্ছে আর যদি ইনফিনিটিভের আগে কোনো প্রোনাউন বসে, এটি অলরেডি আমি বলে ফেলেছি, ইনফিনিটিভের আগে যদি কোনো প্রোনাউন বসে তাহলে অবজেক্ট ফর্মে বসবে। এই একদম শুরুতে চলে যায়, এই যে ইনফিনিটিভ, ইনফিনিটিভের আগে অবজেক্ট প্রোনাউন। আর উল্টা করে যদি বলি অবজেক্ট প্রোনাউনের পরে কি ইনফিনিটিভ, এখানে গ্যাপ থাকলে আমরা ইনফিনিটিভ করব, আর ইনফিনিটিভের আগে গ্যাপ থাকলে আমরা অবজেক্ট প্রোনাউন করব। এটিও খুব গুরুত্বপূর্ণ, এই রুল থেকে আমি কয়েকদিন আগে দেখলাম একটি কোশ্চেন হয়েছে। তাহলে এখান থেকে দেখি, উই অর্ডার্ড ড্যাশ, উই অর্ডার্ড হিম টু অ্যাপিয়ার, এই যে পসেসিভ সরি ইনফিনিটিভ, তার আগে অবজেক্ট প্রোনাউন বসেছে। উই অবজেক্ট টু কলিং, এই যে কলিং এটি জিরান্ড, তাই এখানে বসবে দেয়ার কলিং, হ্যাঁ এটি জিরান্ড আছে, এই জিরান্ড থাকার কারণে এখানে জিরান্ড আছে, জিরান্ড থাকার কারণে তাহলে এখানে হচ্ছে আমরা জিরান্ড পেলাম, জিরান্ডের আগে হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। আই এম সারপ্রাইজড বাই, এই এখানে জিরান্ড আছে, জিরান্ডের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু প্রিপজিশন আসছে, এটা মাথা থেকে বাদ দিয়ে দিবেন, এখানে আইএনজি পেলে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ করতে হবে। রুল নাম্বার 13, রুল নাম্বার 13 হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটি শখের মধ্যে আমি আলোচনা করতে চেয়েছিলাম, তো যেহেতু ছোট টপিক এই কারণে এখানে বলে দিচ্ছি। এক কথায় যিনি কাজ করবেন তিনি যদি অ্যাকশন গ্রহণ করেন তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি আমার নিজের হাত আমি কেটে ফেললাম, সে নিজের গলায় নিজে রশি পড়লো, হ্যাঁ এই ধরনের ক্ষেত্রে যিনি কাজ করবেন তিনি তার অ্যাকশন গ্রহণ করবেন, তার ফল গ্রহণ করবেন, সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। আই মাইসেলফ, হি হিমসেলফ, দে দেমসেলফ, উই আওয়ারসেলফ, শি হারসেলফ, হ্যাঁ আই মি মাই মাইন, তারপরে একটা আছে কি মাইসেলফ, হি হিম হিজ হিজ, আরেকটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন কি হিমসেলফ, দেমসেলফ, হারসেলফ, হ্যাঁ এটি। তাহলে আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, যদি নিজে নিজে কাটি তাহলে এখানে ইউজ করব মাইসেলফ। হি ট্রাই টু কনসোল হিমসেলফ, নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হিমসেলফ। বি কেয়ারফুল অর ইউ উইল হার্ট ইয়োরসেলফ, নিজেকে আঘাত করবে কেয়ারফুল না হলে। এই রিলেটেড প্র্যাকটিস আছে 85, 86, 87, হোম প্র্যাকটিস থেকে দেখে নেবেন। রুল নাম্বার 14,
এখানে আমাদের কিছু প্রোনাউনের অনেক সময় কোশ্চেনে শর্ট ফর্ম ইউজ করে, হ্যাঁ, আমাকে আপনাকে কনফিউজ করার জন্য। তো এদের আসলে চেহারা কেমন হতে পারে এগুলি যদি জানা থাকে তাহলে এই ভুলটা আমাদের হবে না। যেমন হি অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি বোঝায়? হি ইজ হতে পারে, অথবা হি হ্যাজ হতে পারে, এমনকি হি অজও হতে পারে। হি অজ। এখন এটি হি ইজ নাকি হি হ্যাজ নাকি হি অজ কিভাবে বুঝবো? ধরেন এখানে বলল হি অ্যাপোস্ট্রফি এস ডান দা ওয়ার্ক, কি পড়বেন এটিকে? এটিকে পড়বেন যেহেতু ডান আছে আমরা পড়বো হি হ্যাজ ডান। যদি ওয়ার ডুইং হি ডুইং থাকতো তাহলে আমরা ধরে নিতাম ইজ ডুইং অথবা ওয়াজ ডুইং হতে পারতো। তাহলে আমরা এটি যে ইজ হতে পারে, হ্যাজ হতে পারে, অজ হতে পারে, এটি জেনে রাখলাম, এবং এটি কি হবে তা আমরা ধারণা নেব পরবর্তীতে আসলে ভার্বের কোন ফর্মটি বসছে। ঠিক তেমনি হু হতে পারে হু ইজ, অথবা হু হ্যাজ হতে পারে, হু অজও হতে পারে। এখানে হু অজও হতে পারে। এটিও আপনি একইভাবে বুঝবেন যে পরবর্তীতে কি আছে, হ্যাঁ, সেন্টেন্সের প্যাটার্ন দেখে বুঝবেন। হুজ, হুজ হচ্ছে পসেসিভ, হু হুম হুজ হুজ, এরপরে সবসময় নাউন বসবে অথবা আইএনজি বলবে। দে আর, হয় দে আর অথবা দে আর পরবর্তী ভার্ব। ধরেন এখানে আছে দে আর, এখানে আছে গোয়িং, তার মানে দে আর গোয়িং। হ্যাঁ, আচ্ছা। টমস নানা রকম হতে পারে, টম ইজ হতে পারে, টম ওয়াজ হতে পারে, টম হ্যাজ হতে পারে, বা টমস বুকস হতে পারে। হ্যাঁ, আমাকে এভাবে পড়তে হবে। তো আমরা এই শর্ট ফর্ম গুলি সেন্টেন্সে কিভাবে আমাকে কনফিউজ করতে পারে একটি কোশ্চেন দেখে আসি। এটিকে আমরা কিভাবে পড়বো? রাতুলস রেসপন্সিবল ফর মিনুস মার্ডার, আমরা পড়বো রাতুল ইজ রেসপন্সিবল ফর মিনুস মার্ডার। মিনুস মার্ডার মানে টমস বুক যেটা, হ্যাঁ, এটি আমরা এটিকে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে পড়বো। পরীক্ষাতে একটি কোশ্চেন এসেছিল, জহিরস the guy who giving us a ride, Johish the guy he giving us a ride, Johish the guy who's giving us a ride, Johish the guy who's giving us a ride। এটি আমাদের সঠিক, এটি পড়বো জহির ইজ দ্য গাই হু ইজ গিভিং আস আ রাইড। আমি দেখেন এখানে যদি বলতাম জহির ইজ দ্য গাই, এটি ঠিক আছে, কিন্তু হু গিভিং আস হয় না। আই গোয়িং টু স্কুল কখনোই হবে না, শি ডান্সিং কখনো হবে না, হবে শি ইজ ডান্সিং। ঠিক তেমন হু গিভিং হবে না, হু ইজ গিভিং হতে পারে। দ্বিতীয় অংশ ভুল ছিল, এখানেও দ্বিতীয় অংশ ভুল ছিল। এই যে ডি অপশন, এটি আমরা দেখলাম জহিরস দ্য গাই হু ইজ, জহির ইজ দ্য গাই হু ইজ গিভিং আস রাইট। এই 120 নম্বর আমাদের যে হোম প্র্যাকটিস দিয়েছি তার 120 নম্বর প্র্যাকটিস, এটি আপনার ওখান থেকে একটু দেখবেন, মিলে নেবেন। ওকে, এরপরে বলা হচ্ছে রহিম ইজ দ্য গাই who is giving us the opportunity to work in his office। এখানে আমরা কি পড়বো? who is, আমরা জানি who ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, তো এটিকে আমরা রহিম ইজ দ্য গাই হু ইজ গিভিং, হ্যাঁ, ইজ গিভিং কখনোই হবে না হু গিভিং, আই ডান্সিং হবে না আই এম ডান্সিং। ওকে, কালামস মানে কি? কালাম ইজ দ্য গাই, কালাম ইজ দ্য গাই ক্যান ডু এভরিথিং, কি ক্যান? হু ক্যান। এই যে এখানে হু আমরা আনবো, কারণ কি এখানে ক্যান ডু, হু ক্যান ডু এটি একটি ফাইনাইট ভার্ব আমাদের আসে, হ্যাঁ, হু ক্যান ডু এভরিথিং। ওকে, রুল নাম্বার 15, এটিও একটি মজার এবং সহজ রুল। মনে রাখতে হবে এখানে বাংলায় নরমালি আমরা যখন কথা বলি তখন আমি, তুমি ও সে এভাবে বলি, কিন্তু ইংরেজিতে বলি তুমি, সে ও আমি। এটিকে সহজে মনে রাখার একটি কৌশল হচ্ছে নর্মাল ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে 231, 231 মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং তারপর ফার্স্ট পারসন। এখন কথা হলো যে একটি সেন্টেন্সে তো এই যে আমি, তুমি ও সে থাকবে এমন কোনো কথা নাই, আমিও আর তুমিও তো থাকতে পারি, অথবা তুমি এবং সেও তো থাকতে পারে, অর্থাৎ ফার্স্ট পারসন থার্ড পারসন থাকতে পারে, থার্ড পারসন ফার্স্ট সেকেন্ড পারসন থাকতে পারে। এক্ষেত্রে নিয়ম কি? এক্ষেত্রে নিয়ম আমরা প্রথম মাথায় রাখবো 231। যদি 231 না থেকে ধরেন থার্ড পারসন এবং ফার্স্ট পারসন আছে, তাহলে আমরা শুধু 31 করব। থার্ড পারসন মানে কি 3, ফার্স্ট পারসন 1। যদি এমন হয় যে শুধু সেকেন্ড পারসন আছে আর ফার্স্ট পারসন আছে, তাহলে করবো 21, 2 1 সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন।
যদি থাকে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, সেক্ষেত্রে কি হবে? 23 হবে। এবং মনে রাখবেন যে আমরা এই সিকোয়েন্স মেনটেন করব। অর্থাৎ যদি কোনোটি না থাকে, 3 না থাকলে 2 1 21, যদি 1 না থাকে তাহলে 23, যদি 2 না থাকে তাহলে 31, এভাবে। হ্যাঁ, ওকে। ইউ, হি অ্যান্ড আই আর টু অর্গানাইজ দ্য শো। এখানে আমরা বললাম সেকেন্ড পারসন হচ্ছে ইউ, থার্ড পারসন হি, ফার্স্ট পারসন আই। এটি ঠিক আছে। কোনটি সঠিক? ইউ, সেলিম অ্যান্ড আই শ্যাল বি পানিশড। দেখেন সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। এখন একটু কথা হচ্ছে দোষ স্বীকার করলে, যদি কেউ দোষ স্বীকার করে, হ্যাঁ আমি এই ভুলটি করে ফেলেছি বা আমি মার্ডারটি করে ফেলেছি, হ্যাঁ এই ধরনের কেউ যদি কনফেস করে, স্বীকার করে নেয়, সেক্ষেত্রে 231-এর পরিবর্তে হবে 123। 123-এর ক্ষেত্রে একই নিয়ম। যদি এখানে ধরেন 3 নাই, থার্ড পারসন নাই, তাহলে 12, ফার্স্ট পারসন প্লাস সেকেন্ড পারসন, এভাবে ঘুরে ঘুরে যাবে। হ্যাঁ, যেটি থাকবে না সেটি স্কিপ হয়ে যাবে। যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে তাহলে হবে 1 আর 3, 13 হবে। ওকে, তাহলে দোষ স্বীকার কিভাবে করে? আনসার এ দেখেন, বলেছে আই, ইউ অ্যান্ড হি আর ইন দ্য রং। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড আমরা কিন্তু বলে দিলাম যে আমরা ভুল স্বীকার করে নিলাম। মাহি, ইউ অ্যান্ড আই শুড গো দেয়ার। এটি কি দোষ স্বীকার করার অর্থ বুঝিয়েছে? না, এখানে দোষ স্বীকার করার অর্থে বুঝায়নি। আমরা কোথাও যাব, আমরা কোথাও খেলবো, এখানে আমরা ব্যবহার করব কি, এটির ক্ষেত্রে আমরা 231 ব্যবহার করবো। 231, তার মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন ইউ দ্বারা শুরু হবে, ইউ তাহলে কোথায়? ইউ, থার্ড পারসন মাহি অ্যান্ড আই। আনসার হবে আমার ডি। এটি হবে আমার সঠিক আনসার। ওকে, এখানে কি হতে পারে? বলা হচ্ছে গিলটি, হ্যাঁ দোষ স্বীকার করে নিয়েছি, তাহলে হবে এখানে আমার 123। 123, তাহলে আই, ইউ অ্যান্ড হি, আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। আনসার হবে ই। হ্যাঁ, ওকে। এখন বলা হচ্ছে, দেখেন এখানে কিন্তু একটা সেন্টেন্স ছিল, বলা হচ্ছে ইউ সেলিম অ্যান্ড আই শ্যাল বি পানিশড। এটি কিন্তু দোষ স্বীকার করার অর্থ না। বলা হচ্ছে তুমি, সেলিম এবং আমি শাস্তি পাবো। শাস্তি পাবো, আমি তো দোষ স্বীকার করিনি যে আমি এটি দোষ করেছি, আমি ভুল করে ফেলেছি। আমরা শাস্তি পাবো, যে কোনো কারণে আমাদেরকে কেউ শাস্তি দিচ্ছে, কিন্তু এটি দোষ স্বীকার নয়। এ কারণে এটি হয়েছে 231। আর যদি মুখে স্বীকার করে নি আমরা ভুল করেছি, দোষ করেছি, সেই ক্ষেত্রে 123। ওকে, এখানে বলা হচ্ছে হ্যাঁ এটি তো হলো 108 নম্বর প্র্যাকটিস, হোম প্র্যাকটিসের 108। এখানেও হবে 231। তাহলে ইউ, লেট ইউ, হিম, লেট ইউ, হি হবে না, লেট হি হবে না, লেট হিম অ্যান্ড ইউ বি উইটনেসড। এই যে এখানে আনসার হবে এ। এখানে দেখেন যেহেতু আমার দুইটা আছে, হ্যাঁ এখানে আছে কয়টা? ইউ আছে আর হিম আছে। আমি কিন্তু বলেছি যে যদি দুটি থাকে আপনারা জাস্ট সিকোয়েন্স মেনটেন করবেন। হ্যাঁ, এখানে দুটি আছে। 231-এর মধ্যে আমরা পেলাম কি, থার্ড পারসন এবং তাহলে তো আমরা ভুল বলতেছি, এটি আনসার এ হবে না, ইউ অ্যান্ড হিম হবে। হবে হচ্ছে এখানে ইউ মানে সেকেন্ড পারসন অ্যান্ড হিম, এই যে 23 হবে এখানে। এখানে হবে এই আনসারের ক্ষেত্রে 23। এখানে অন থাকবে না, এখানে অন থাকবে না, এখানে হবে 23, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন। আনসার হবে বি। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এখন আরেকটি কোশ্চেন অনেক সময় হয়, ডু হোয়াট ইউ উইশ। আমি প্রোনাউন থেকে যত অ্যাঙ্গেলে কোশ্চেন আসতে পারে আমি একটু টাচ করে যাচ্ছি। আশা করি আপনারা যদি প্রত্যেকটি প্র্যাকটিস যেভাবে ইউজ করে দিচ্ছি এভাবে যদি ইউজ করা শেখেন, তাহলে আপনার রুল মুখস্থ করা লাগবে না, এমনি আপনার রুল মাথার ভিতরে ঢুকে যাবে। পরীক্ষাতে আপনাকে পারতে হবে রুল। আপনি 100টা রুল জানেন, এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি ইউজ করতে পারেন। ওকে, বলা হচ্ছে ডু
হট ইউ উইশ, এখানে হট কেমন ধরনের প্রোনাউন? আমরা জানি 8 ধরনের প্রোনাউন আছে। প্রোনাউনের এত ক্লাসিফিকেশন পরীক্ষাতে কখনোই আসে না, মাঝে মাঝে একটা আন্ডারলাইন করে দেয়, দিয়ে বলে এটি কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এটি এক ধরনের কোশ্চেন হতে পারে, অথবা এটি একটি প্যাটার্ন যে এখানে আন্ডারলাইন করে বলছে এটি কোন টাইপের প্রোনাউন। তো দেখেন বলা হচ্ছে, আমি কিন্তু আমার 1 নম্বর যে টিউটোরিয়াল ছিল যেখানে আমরা প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ শিখেছিলাম, সেখানে একটি রুল ছিল, সাবঅর্ডিনেট ক্লজে কখনো কোশ্চেন করা যায় না, কখনোই কোশ্চেন করা যায় না। তাই আমি সেখানে বলেছিলাম যে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, কখনোই হবে না, এটি হবে না। ডু ইউ নো হোয়ার হি লিভস, এমন ধরনের সেন্টেন্স আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। তার মানে এখানে দেখেন, এই যে ডু, এই ডু কিন্তু একটি ফাইনাইট ভার্ব এবং এটি একটি সেন্টেন্স। আমি একদম প্রথম ক্লাসের প্রথম ভিডিওটি যদি না দেখে থাকেন, আমি বলবো আপনি যদি ইংলিশ শিখতে চান, কাইন্ডলি আপনি 1 নম্বর ভিডিও থেকে, আপনার উপকারের জন্য, জাস্ট আপনার জন্য, আপনি 1 নম্বর ক্লাসটি অবশ্যই দেখবেন। ওটি দেখে আসেন, এটি আপনার কাছে পানি মনে হবে। এই যে ডু, এটি আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর এটি হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ, হট ইউ উইশ। হ্যাঁ, এটি আমার সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজে কখনো কোশ্চেন করা যায় না। তো এই যে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজকে হট হচ্ছে জোড়া লাগাইছে মূলত, এটি এখানে রিলেটিভ প্রোনাউনের কাজ করেছে, রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কাজ করেছে। এটি হলো আমাদের আনসার। সুতরাং এটি কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, এটি আমাদের রিলেটিভ প্রোনাউন। এখন এই যে হোম প্র্যাকটিস, আপনারা একটু, আমি এটি ছোট করে দিচ্ছি, আপনারা একটু স্ন্যাপ নিয়ে নেন। আপনারা যদি ইংরেজি শিখতে চান, হ্যাঁ, যদি শিখতে চান তাহলে অবশ্যই এগুলি প্র্যাকটিস করবেন। এটি একটি স্ন্যাপ নেন, এটি একটি স্ন্যাপ নেন। আপনারা যদি প্র্যাকটিস করতে চান, ওকে, এই অংশটি দেখেন। এখানে আবার আপনাদের সুবিধার্থে প্রথম 18টি কোশ্চেনের আনসার, এখানে 19টি আছে, একটি জুম করার কারণে ইয়ে হয়ে গেছে, না 18টা, হ্যাঁ। এই যে আনসার, এই আনসারটি আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। এরপরে 19 থেকে শুরু হয়েছে আবার, আপনাদের একটু ছোট হলে পড়তে সুবিধা হবে না, আপনারা এই অংশ একটি স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দিয়ে তারপরে আবার দ্বিতীয় অংশের একটি স্ক্রিনশট দিয়ে ফেলেন, এখানে আনসার সহ দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে চলে যায় এখানে 55 থেকে আপনারা একটা স্ক্রিনশট দেন, আশা করি স্ক্রিনশট দিয়ে ফেলেছেন। তারপরে এই অংশটি একটি স্ক্রিনশট দেন, এই যে স্ক্রিনশট দেন। সর্বশেষ এখানে একটি স্ক্রিনশট দেন এবং এটার আনসার। আশা করি আপনারা ক্লাসটি এনজয় করেছেন। আর এক ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়, কখনো কোন ধরনের প্রোনাউনের যে ক্লাসিফিকেশন আছে, কোনটি এখানে আপনাকে বিস্তারিত শেখা লাগবে না, শুধু মনে রাখবেন আমরা যে প্রথম শখটি শিখেছিলাম, আই মি, মাই, মাইন, হি, হিম, হিজ, শি, হার, হার, হার্স, হ্যাঁ, এগুলি সবই পার্সোনাল প্রোনাউন। এই যে পার্সোনাল প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হট, হুইচ। যদি কোশ্চেন বোধক সেন্টেন্সে এরা ব্যবহৃত হয় তাহলে আমরা বলবো এটি ইন্টারোগেটিভ। যদি এই যে একটা আগে একটি কোশ্চেন দেখলাম যে এটি কোন ধরনের প্রোনাউন, যদি এমন কোশ্চেন হয় তাহলে আপনারা বলবেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার, নাইদার, এ ধরনের যদি কিছু পান সেগুলি জাস্ট একটু মাথায় রাখবেন, এটি খুব বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে কোশ্চেন খুবই কালে ভদ্রে একটি দুটি কোশ্চেন হয়, কিন্তু এটি আমি আপনাদেরকে বলছি, আমি বললাম যে কোনো টপিক শিখলে 100% শিখবেন, তাহলে একটি টপিক থেকে একটি কোশ্চেন আসলে আপনি যেন সেটি পারেন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দোজ, সাচ, এই টাইপের যদি কোনো প্রোনাউন পান, মনে রাখবেন এগুলি কিন্তু সবই প্রোনাউন। হ্যাঁ, শুধু নামের পরিবর্তে হি, সি, দে, দেম, এগুলি কিন্তু পার্সোনাল প্রোনাউন। এটি ইন্টারোগেটিভ, এটি ইজ, এগুলি মনে রাখবেন যে এটা প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, এই যে দেখলাম দুটি সেন্টেন্সকে জোড়া লাগাই, এটা হচ্ছে হু, হুইজ, দ্যাট, হ্যাঁ, এগুলি রিলেটিভ প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে আদান প্রদান টাইপের, হ্যাঁ, ইচ আদার, ওয়ান অ্যানাদার, দে আর ডেটিং ইচ আদার, দুইজনে ডেটিং করতেছে, ইচ আদার ওয়ান অ্যানাদার সম্পর্কে আমার একটি ছোট্ট ভিডিও আছে, এটি একটু দেখে নেবেন। এটি রেসিপ্রোকাল প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, আমি বললাম সাবজেক্ট নিজে কাজ করে, নিজে তার অ্যাকশন গ্রহণ করে, আই কাট মাই সেলফ, হ্যাঁ, এই যে মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, দেম সেলফ, এগুলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আরেকটি আছে ইনডেফিনিট প্রোনাউন, অন, এনি, সাম,
হ্যাঁ, তারপরে এটি অন্য ফর্মেও থাকতে পারে, সামওয়ান, সামবডি, সামথিং, হ্যাঁ, নো ওয়ান, নোবডি, নাথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। হ্যাঁ, এই যে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এগুলি সবই অর্থাৎ নির্দিষ্ট করে বলেন, এগুলি ইনডেফিনিট প্রোনাউন। তো এই যে আপনি একটা আইডিয়া নিলেন যে এগুলি হচ্ছে সব পার্সোনাল প্রোনাউন, কোশ্চেন হলে ইন্টারোগেটিভ। হ্যাঁ, এটি থেকে যদি কখনো কোশ্চেন হয়, আশা করি আপনারা অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবেন যে এটি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন। হ্যাঁ, এগুলি সবই কি প্রোনাউন। তো আশা করি আপনারা ক্লাসটি এনজয় করেছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর এই প্র্যাকটিসগুলি করতে যে যদি কোনো প্র্যাকটিসে আপনারা মনে করেন যে ক্লিয়ার হচ্ছে না, আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্ত, সবার জন্য আমি মঙ্গল প্রার্থনা করছি, আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।